Good evening, students. Welcome to Right Smart Academy. Right Smart Academy তে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের ইমরান স্যার, জীবনবিজ্ঞান শিক্ষক। আচ্ছা স্টুডেন্টস, আমরা আজকে পড়াবো অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায় মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। আমরা এই চ্যাপ্টারের অলরেডি 10টা ক্লাস কমপ্লিট করেছি। আজকে তোমাদের নতুন ক্লাস শুরু করব, সেটা হবে এই চ্যাপ্টারের 11তম ক্লাস। আমরা 10টা চ্যাপ্টার যে কমপ্লিট করেছি সেটা তোমাদের সেটার মধ্য দিয়ে যদি তোমাদের কোনো রকম বোঝার অসুবিধে থাকে, সেটা কিন্তু প্রত্যেক ক্লাসের শুরুতে আমি যেমনটা করি, যে তোমাদের যদি সেই ক্লাসগুলো থেকে কোনো রকম কোনো বোঝার সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু সেইগুলো সমাধান করেই আমি আজকে নতুন ক্লাস শুরু করব। আচ্ছা, সবাই বলো কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং পড়াশোনাটাও সেই মতো করছো বা খুব ভালোভাবে চালিয়ে যাচ্ছ। কারণ পড়াশুনো ভালোভাবে করতে হবে এবং ভালো মার্কস আনতে হবে। সাথে ভালো পড়াশুনোর সাথে সাথে কি হয়, শুধু ভালো মার্কস আসে না, তার সাথে সাথে আমরা আরো নতুন কিছু জানতে পারি। প্রত্যেকটা বিষয় সম্বন্ধে জানা মানে নতুন নতুন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা। আমাদের মূল উদ্দেশ্য কি? জ্ঞান অর্জন করা। সাথে আমাদের কি করতে হবে না, মার্কসটাও কিন্তু ক্যারি করতে হবে বা ভালো মার্কসটাও আমাদেরকে তুলতে হবে। তার জন্য কি করতে হবে না, ভালো করে সেই বিষয়টা সম্পর্কে আমাকে জানতে হবে এবং জানার সাথে সাথে আমাকে সেই বিষয়টা লিখে মার্কস আমাকে তুলে আনতে হবে। তাহলে শুধু পড়ার সাথে শুধু পড়লে হবে না, পড়ার সাথে সাথে কিন্তু সেই জিনিসগুলো, যে জিনিসগুলো তুমি পড়াশুনো করলে, সেই জিনিসগুলো কিন্তু লিখেও প্র্যাকটিস করতে হবে। তাহলে কি হবে, সেই জিনিসটা তুমি আর কখনো ভুলবে না। দেখবে একটা জিনিস শুধু পড়ে রাখলে সেটা যতদিন না মনে থাকবে, সেই জিনিসটা যখন তুমি পড়ার পরে খাতাতে লিখে প্র্যাকটিস করবে, দেখবে সেই জিনিসটা আরো দীর্ঘ সময় ধরে কিন্তু মনে থাকবে। সুতরাং পড়াশোনা তাহলে কিন্তু আমাদেরকে সঠিকভাবে করতে হবে। এখন সবাই পড়াশুনো করে, তুমি পড়াশুনো করছো 10 ঘন্টা, আরো একজন স্টুডেন্ট সেও পড়াশুনো করছে 10 ঘন্টা, কিন্তু দেখা গেল পরীক্ষার শেষে তুমি ফার্স্ট হচ্ছ আর সে 10th বা তোমার অনেক পরে র্যাঙ্ক করছে। তাহলে দুজনে তো সমান সময় ধরে পড়াশুনো করছো, কিন্তু নাম র্যাঙ্কের সময় কিন্তু তুমি ফার্স্ট হচ্ছ। কারণ কারণ তাহলে কি, তোমার সাথে তার পার্থক্য কি না, তুমি কিন্তু পড়াশোনাটা স্মার্ট ওয়েতে করো। পড়াশোনা কিন্তু স্মার্ট ওয়েতে করতে হবে। আমি শুধু সারাক্ষণ পড়ে গেলাম, তার কোনো আর আরেকজন বা তুমি কি করলে, পড়ার সাথে সাথে জিনিসটা লিখে প্র্যাকটিস করলে, দুটো কিন্তু আলাদা জিনিস। সেই জন্য পড়াশোনা কিন্তু খুব স্মার্ট ওয়েতে করতে হবে, তাহলে তার রেজাল্ট বা ফলাফলটা অনেক বেটার হবে বা ভালো হবে। আচ্ছা, আমরা লাস্ট ক্লাস যেটা করেছিলাম সেটা কি, আমরা পড়ছিলাম প্রাণীজ খাদ্য সম্পর্কে এবং প্রাণীজ খাদ্য চাষের পদ্ধতি সম্পর্কে। আমরা ইতিমধ্যে মৌমাছি দ্বারা তৈরি যে যে খাদ্যগুলো বাণিজ্যিকভাবে চাষ হয়, সেগুলো সম্পর্কে আমরা পড়েছি, বা সেই মৌমাছি কিভাবে আমরা পালন করি সেই সম্পর্কে আমরা লাস্ট ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম। আর তারপরে আমরা একটুখানি শুরু করেছিলাম মাছ চাষ সম্পর্কে। মাছ চাষ সম্পর্কে আমরা পুরোটা শুরু করিনি, কিছুটা আমরা আগের ক্লাসে শুরু করেছিলাম। আজকের ক্লাসে সেই মাছ সম্পর্কে এবং সেই মাছ চাষের সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, আমাকে শুরুতে একটু বলে দাও যে আমরা পূর্বে যে, শুধু লাস্ট ক্লাস নয়, পূর্বে যে 10টা ক্লাস আমরা করে এসেছি, সেখান দিয়ে এই চ্যাপ্টারের কোথাও যদি তোমাদের বোঝার অসুবিধে হয়, বা আবার নতুন করে যদি কোনো জায়গায় কোনো টপিক বা কোনো পয়েন্ট যদি তোমাদের জানতে ইচ্ছে হয়, তাহলে আমাকে নির্দ্বিধায়
বলতে পারো, আমি সেই জিনিসটা কিন্তু তোমাদেরকে আবার বুঝিয়ে দেব, বা কোনো সমস্যা থাকলে সেটা সমাধান করে তবেই কিন্তু আমি প্রত্যেকটা ক্লাসের ন্যায় আজকে নতুন ক্লাস শুরু করব। তাহলে আমাকে তাড়াতাড়ি বলো কারো কোথায় যদি অসুবিধা থেকে থাকে। আচ্ছা, ভেরি গুড। তাহলে কারো কোথাও অসুবিধা নেই? চলো, ভেরি গুড। তাহলে আজকের ক্লাসটা এখান দিয়েই শুরু করছি। দেখো, আমরা আজকে মাছের বিভিন্ন ধরনের যে প্রজাতি রয়েছে, বা মাছ, বিভিন্ন ধরনের যে প্রজাতির মাছ, দেশীয় মাছ রয়েছে, আবার অনেক বিদেশি ধরনের মাছ রয়েছে, সেগুলো আমরা বিস্তারিত জানবো। এবং সেই দেশীয় মাছ, বিদেশি মাছ, বা বিভিন্ন ধরনের মাছ, জিওল মাছ হয়, কার্প জাতীয় মাছ হয়, যেগুলো হচ্ছে রুই, কাতলা, মৃগেল, এই ধরনের মাছ। তারপর জিওল মাছ যেগুলো শোল, হ্যাঁ, শিঙি, মাগুর, এগুলো হচ্ছে কি না জিওল মাছ। বিভিন্ন প্রকারের মাছ রয়েছে, সেই মাছগুলো সম্পর্কে আমরা জানবো, তাদের গঠন বৈশিষ্ট্য জানবো, এবং মাছ কিভাবে আমরা তা চাষ করতে পারবো, এবং সেই চাষের মাধ্যমে কিভাবে আমরা বাণিজ্যিকভাবে মাছ চাষ করব, সেগুলো আমরা আজকের ক্লাসে জানবো। তাহলে দেখো, আমরা মূলত স্বাদু জলে পালন ভিত্তিক মাছ চাষ নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাসে আমরা স্বাদু জল বা মিঠে জল যেটাকে বলি, সেই জলে পালন ভিত্তিক মাছ চাষ নিয়ে আলোচনা করব। অনেক সময় তোমরা দেখবে যে পুকুরে, বা ফিশারি যেটা বলি আমরা, বা ভেড়ি বলি বাংলাতে, সেই সমস্ত জায়গায়, খাল, বিল, পুকুর, ভেড়ি, এই সমস্ত জায়গায় কিন্তু স্বাদু জল বা মিঠে জল থাকে, এবং এই স্বাদু জল বা মিঠে জলে আমরা মাছ পালন করে থাকি। আবার কোথাও কোথাও রয়েছে নদীর কাছাকাছি যে জায়গাগুলো, সেখানে নদীর জল প্রবেশ করে এবং সেই জলে আমরা মাছ চাষ করে থাকি, সেটা আবার নোনা জল। সেগুলো অনেক ধরনের ফিশারিজ বা জলাশয় থাকে, সেগুলোতে নোনা জল থাকে, এবং সেই নোনা জলে কি হয়, নোনা জলের মাছ চাষ করা হয়। তাহলে আজকে আমরা কিন্তু মূলত স্বাদু জলে যে মাছগুলো পালন করা হয়, সেই মাছের চাষ নিয়ে আমরা আলোচনা করব। দেখো, মাছ চাষ নিয়ে আলোচনা শুরু করার আগে সাধারণত যেসব মাছের চাষ করা হয় তাদের সম্বন্ধে জেনে নিই। দেখো, কার্প কি? কার্প হলো এক ধরনের প্রজাতি মাছের। দেখো, মিঠে জলে বাস করা যেসব অস্থিযুক্ত মাছের ত্রিকোণ আকৃতি, মাথায় আঁশ থাকে না, অতিরিক্ত শ্বাসযন্ত্র ও চোয়ালে দাঁত অনুপস্থিত, আর দেহের ভিতর পটকা থাকে, তারাই হলো কার্প। যেমন রুই, কাতলা, বাটা ইত্যাদি মাছ। তাহলে কি বলছে দেখো, ভালো করে দেখে নাও। মিঠে জলে এক হচ্ছে মিঠে জলে বাস করে বা স্বাদু জলে বাস করে, এবং যেসব মাছ অস্থিযুক্ত, বা যেসব মাছে কাঁটা রয়েছে, মাছের অস্থি মানে কাঁটা, অস্থিযুক্ত মাছের ত্রিকোণাকৃতি, মাথায় আঁশ থাকে না। তাহলে মাছের মাথায় কি হয়, ত্রিকোণাকৃতির আঁশ কিন্তু থাকে না, বা ত্রিকোণা, তিনটে কোণাযুক্ত আঁশ মাথায় থাকে না। অতিরিক্ত শ্বাসযন্ত্র, মাছ সাধারণত শ্বাস নেয় কোথা দিয়ে, ফুলকা দিয়ে। আবার কিছু কিছু মাছে আবার শ্বাস নেওয়ার জন্য অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে, সেটা কিন্তু এই ধরনের মাছে, কার্প জাতীয় মাছে থাকে না। আর কি, চোয়ালে দাঁত অনুপস্থিত, চোয়ালে কিন্তু দাঁত থাকে না। তাহলে কার্প কোন জাতীয় মাছদেরকে আমরা বলছি, যারা মিঠে জলে বাস করে বা স্বাদু জলে বাস করে। এছাড়া যারা অস্থিযুক্ত হয় বা কাঁটাযুক্ত হয়, এবং যাদের মাথায় ত্রিকোণ আঁশ থাকে না, এবং অতিরিক্ত শ্বাসযন্ত্র এবং চোয়ালে দাঁত অনুপস্থিত, যে জাতীয় মাছে, তাদের কিন্তু কার্প জাতীয় মাছ বলা হয়, এবং এদের দেহের ভেতর পটকা থাকে। তাহলে কার্প জাতীয় মাছের দেহের মধ্যে কি থাকে না, পটকা থাকে, তারাই হলো কার্প। তাহলে কার্প জাতীয় মাছ কাদেরকে বলা হচ্ছে বোঝা গেল, তাদের বৈশিষ্ট্য কি আমরা জানলাম। তাহলে এই ধরনের মাছের কয়েকটা উদাহরণ কি, রুই, কাতলা, বাটা ইত্যাদি মাছ। রুই মাছ, কাতলা মাছ, বাটা মাছ, এইগুলোকে আমরা কি বলি না, কার্প জাতীয় মাছ।
কার্পকে আবার দুভাগে ভাগ করা যায়। তাহলে এই কার্প জাতীয় মাছকে কিন্তু আবার দুভাগে ভাগ করা যায়। এক হচ্ছে দেশি কার্প বা ইন্ডিজেনাস কার্প, আর একটা হলো বহিরাগত কার্প বা এক্সোটিক কার্প। তাহলে কার্প জাতীয় মাছ কাদেরকে বলছি এবং তাদের এক্সাম্পল আমরা জানলাম। উদাহরণগুলো কিন্তু মনে রাখবে যে কার্প জাতীয় মাছের উদাহরণ যদি চায় তাহলে কি বলবে না, রুই, কাতলা, বাটা ইত্যাদি হলো কার্প জাতীয় মাছ। এরপরে আমরা কি জানছি না, এই কার্প জাতীয় মাছকে আবার দুই ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি? এক হলো দেশি কার্প আর দ্বিতীয় হলো বহিরাগত কার্প। দেশি কার্প বা ইন্ডিজেনাস কার্প, ইংলিশে বলা হয় ইন্ডিজেনাস কার্প, আর বহিরাগত কার্পকে আমরা কি বলছি? এক্সোটিক কার্প। তাহলে বুঝতে পারলে কার্প জাতীয় মাছ এবং কার্প জাতীয় মাছকে আমরা কয় ভাগে জানা যায়। চলো এরপরে আমরা দেখবো, দেখো দেশি কার্পকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে। দেশি কার্প বা কি বলছিলাম, ইন্ডিজেনাস কার্প। সেই দেশি কার্পকে দুই ভাগে ভাগ করা যায়, যেমন মেজর কার্প আর দ্বিতীয় হলো মাইনর কার্প। তাহলে দেশি কার্পের কয়টি ভাগ আছে না, দুটি ভাগ, মেজর কার্প এবং মাইনর কার্প। তাহলে আমরা প্রথম থেকে একবার দেখি যে কার্প জাতীয় মাছকে আমরা কয় ভাগে ভাগ করি? দুই ভাগে। এক হলো দেশি কার্প, দ্বিতীয় হলো বহিরাগত কার্প। আর দেশি কার্পকে আমরা কয় ভাগে ভাগ করছি আবার? মেজর কার্প এবং মাইনর কার্প, দুই ভাগে ভাগ করতে পারি। এবার আমরা দেখব মেজর কার্প এবং মাইনর কার্পের বৈশিষ্ট্য। মেজর কার্প এবং মাইনর কার্পের বৈশিষ্ট্য। মেজর কার্পের কি বৈশিষ্ট্যগুলো রয়েছে যার জন্য এদেরকে মেজর কার্প বলা হচ্ছে? দেখো, মেজর মানেই হচ্ছে বড়। মেজর একটা ইংলিশ শব্দ। মেজর মানে হচ্ছে বড়, আর মাইনর কথা হলো ছোট। এটা তোমরা জেনে রাখো যে মেজর কথাটির অর্থ হলো বড় ধরনের যে কোনো জিনিস। মেজর শব্দের অর্থ হলো বড়, আর মাইনর শব্দের অর্থ হলো ছোট। তাই মেজর কার্প সবসময় মনে রাখবে এরা আকারে বড় আর তাড়াতাড়ি বাড়ে। সাধারণত বদ্ধ জলে ডিম পাড়ে না। এখানে বাড়ে শব্দটা একটু স্পেলিং মিস্টেক হয়েছে। তাড়াতাড়ি বাড়ে হবে এটা। তাড়াতাড়ি বাড়ে, সাধারণত বদ্ধ জলে ডিম পাড়ে না। তাহলে দেখো মেজর কার্প কি হয় না, আকারে বড় হয়, আর এরা তাড়াতাড়ি বাড়ে বা বেড়ে ওঠে এবং সাধারণত বদ্ধ জলে ডিম পাড়ে না। কোনো বদ্ধ জল যেখানে, সেখানে কিন্তু এরা ডিম পাড়ে না। ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ আর চাহিদাও বেশি। তাহলে মেজর কার্প কি হচ্ছে না, এরা তাড়াতাড়ি গ্রো করে বা বেড়ে ওঠে, আর সাধারণত কি হয়, বদ্ধ জলে যেখানে জল বদ্ধ অবস্থায় থাকে সেখানে কিন্তু এরা ডিম পাড়ে না। এদের ডিম পাড়ার জন্য অনেকটা এরিয়া প্রয়োজন হয়। দেখো ব্যবসায়িক দিক থেকে এরা কিন্তু আবার খুবই গুরুত্বপূর্ণ, আর এদের চাহিদাও বেশি। ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ কেন? এরা খুব তাড়াতাড়ি বাড়ে। তাহলে যে যে চাষ তাড়াতাড়ি হবে এবং বাজারে তাদের মূল্যও যদি বেশি হয় তাহলে এরা বেশি গুরুত্বপূর্ণ হবে। সেই ধরনের চাষ তাহলে কি হবে না, বেশি গুরুত্বপূর্ণ, এবং তাদের চাহিদা কি হবে, বেশি হবে, তাড়াতাড়ি বেড়ে ওঠে, এবং বাজারজাত মূল্য যদি বেশি থাকে তাহলে তাদের চাহিদাও বেশি থাকবে। সেটাই বলছে ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ আর চাহিদাও কিন্তু অনেক বেশি। এই ধরনের মেজর কার্পের উদাহরণ কি না, রুই, কাতলা, মৃগেল এবং কালবোস। তাহলে মেজর কার্পের উদাহরণ কি না, রুই, কাতলা, মৃগেল এবং কালবোস। এবার আমরা দেখি, তাহলে এই ধরনের মাছগুলো কিন্তু আকারে বড় হয়। রুই মাছ দেখেছো অনেকটা বড় হতে, কাতলা মাছ তো অনেকটাই বড় হয়, প্রায় 20-25 কেজি 40 কেজি অবধি কাতলা মাছ কিন্তু আমরা দেখেছি বা পাওয়া যায়, বা এরা অতটা অবধি বাড়তে পারে। রুই, কাতলা, মৃগেল, কালবোস এগুলো কি মেজর কার্প, কারণ এরা কিন্তু আকারে অনেকটা বড় হয়। দেখো মাইনর কার্প কাদেরকে বলা হচ্ছে? মাইনর মানে কি বলেছিলাম, আকারে ছোট হয়। মাইনর শব্দের অর্থই হলো
কি না ছোট। দেখো আকারে ছোট হয় এরা, তাড়াতাড়ি বাড়ে না, এরা কিন্তু আবার তাড়াতাড়ি গ্রো করে না বা তাড়াতাড়ি বেড়ে ওঠে না। তাড়াতাড়ি কারা বেড়ে ওঠে না? মেজর কার্প, তারা কিন্তু তাড়াতাড়ি বেড়ে ওঠে। দেখো সাধারণত বদ্ধ জলে ডিম পাড়ে। তাহলে মাইনর কার্প সাধারণত বদ্ধ জলে ডিম পাড়ে, ছোট জায়গায় ছোট বদ্ধ জলে কিন্তু এরা ডিম পাড়ে, ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়। তাহলে দেখবে বাটা মাছ বা পুঁটি মাছ, এরা কিন্তু এদেরকে ব্যবসার জন্য কিন্তু ব্যবহার করা হয় না, এরা অটোমেটিক পুকুরে হয়ে যায় বা এদের তেমন ব্যবসায়িকভাবে চাষ করা হয় না, কারণ এরা ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়। তাহলে এই ধরনের মাইনর কার্পের এক্সাম্পল কি না? বাটা, পুঁটি ইত্যাদি, বাটা মাছ এবং পুঁটি মাছ ইত্যাদি। তাহলে মেজর কার্প এবং মাইনর কার্প সম্বন্ধে তোমরা সবাই কম বেশি জানলে। এখান দিয়ে যদি তোমাদের কোনো বোঝার অসুবিধা হলে কিন্তু আমাকে বলো, যে কোথাও যদি বুঝতে অসুবিধে হয়। চলো, ভেরি গুড। এরপরে দেখো বহিরাগত কার্প। তাহলে দুই ধরনের কার্প দেখেছিলাম, দেশীয় কার্প আর বহিরাগত কার্প। আমরা তাহলে বহিরাগত কার্প সম্পর্কে জানবো কি? বহিরাগত কার্প বা এক্সোটিক কার্প, এরা বহিরাগত মানেই বুঝতে পারছো বাইরের থেকে আগত। বহিরাগত শব্দটা যদি আমরা ভেঙে দেখি তাহলে আমরা কি দেখছি না? বহিরাগত বা বাইরে থেকে আগত, কি তাই তো? দেখো বৈশিষ্ট্যতেও আমরা সেটা দেখতে পাচ্ছি। দেখো বিদেশ থেকে আমদানি করা হয়, বিদেশ মানে আমাদের দেশের বাইরে। তাহলে আমরা কি জেনেছিলাম? বহিরাগত বা বাইরে থেকে আগত। ঠিক একইভাবে এখানে আমরা কি জানছি? যে বিদেশ থেকে আমদানি করা হয় এই মাছগুলো। ভারতীয় জলবায়ুতে মানিয়ে নিয়ে বেড়ে ওঠে আর প্রজননেও সক্ষম। দেখো বাইরের কোনো কিছু, সে একটা তার নিজস্ব পরিবেশে বেড়ে উঠেছিল, বা তুমি তোমার তুমি ধরো ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছো এবং তোমার পিতামাতা ধরো আদিবাসী হলো ইন্ডিয়াতে, বা তাদের পুরানো ভিটে বাড়ি হলো ইন্ডিয়াতে, তারা 50 বছর ইন্ডিয়াতে ছিল, তারপরে কোনো কারণবশত ইংল্যান্ডে গিয়ে বসবাস শুরু করলো, এবং তুমি কি হলে না? ইংল্যান্ডে গিয়ে বেড়ে উঠলে এবং সেখানকার পরিবেশে তুমি মানুষ হলে। তাহলে দেখো, তা তুমি যেখানটায় মানুষ হবে সেখানকার জলবায়ুকে তুমি মানিয়ে নিয়ে বেড়ে উঠবে, কি তাই তো? আমরা যে এটা প্রত্যেকটা জীবের নিয়ম। তাহলে দেখবে একটা মাছ একটা পরিবেশে ধরো বড় হয়েছে, তাকে যদি অন্য পরিবেশে নিয়ে গিয়ে ছেড়ে দেয়া হয় তাহলে সেই জায়গার পরিবেশের সঙ্গে তার মানিয়ে উঠতে কিছুটা সময় লাগবে বা বেড়ে উঠতেও কিছুটা সময় লাগবে। এটা প্রত্যেকের জন্য সমান, প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে সমান। কারণ একটা পরিবেশে বেড়ে ওঠা, সেই পরিবেশকে মানিয়ে নিয়ে চলা তার পক্ষে অনেক সোজা হয়ে গিয়েছিল, এবং তাকে যখন আরেকটা নতুন জায়গায় নিয়ে গিয়ে ছেড়ে দেয়া হবে তখন সেই পরিবেশটার সঙ্গে মানিয়ে নিতে তার কিছুটা সময় লাগবে। কিন্তু সে কি করবে না? ধীরে ধীরে সেই জলবায়ুতে মানিয়ে নিয়ে বেড়ে উঠবে। ঠিক একই রকম মাছের ক্ষেত্রেও ভারতীয় জলবায়ুতে মানিয়ে নিয়ে সেই বিদেশি মাছগুলো কি করে আস্তে আস্তে বেড়ে ওঠে এবং তারপরে কি হয়? প্রজননেও সক্ষম হয়। তাহলে কি হচ্ছে বহিরাগত কার্প? না, বিদেশ থেকে আমদানি করা হয়, তারপরে কি হয়? ভারতীয় জলবায়ুতে মানিয়ে নিয়ে বেড়ে ওঠে আর প্রজননেও সক্ষম হয়ে ওঠে। এই ধরনের মাছের উদাহরণ কি না? গ্রাস কার্প বা খেসো রুই যাকে বলছি, ইংলিশে বলি গ্রাস কার্প, কমন কার্প বা আমেরিকান রুই বলি, আর সিলভার কার্প। এই ধরনের মাছগুলো হলো বহিরাগত কার্প। আমরা নর্মাল কার্প জাতীয় মাছের উদাহরণ কি জেনেছিলাম? যে রুই, কাতলা, কালবোস, মৃগেল, হ্যাঁ, বাটা, পুঁটি, এগুলো হচ্ছে কার্প জাতীয়, দেশীয় কার্প জাতীয় মাছ। আর এই বহিরাগত
কার্প জাতীয় মাছের উদাহরণ কি না গ্রাস কার্প বা ঘেঁষো রুই, কমন কার্প বা আমেরিকান রুই এবং সিলভার কার্প। এগুলো কি না বহিরাগত কার্পের উদাহরণ। এটা খুবই ইম্পর্টেন্ট যে বহিরাগত কোশ্চেন আসতেই পারে যে বহিরাগত কার্পের কয়েকটি প্রজাতির নাম বলো। তাহলে সেক্ষেত্রে তোমাদের আনসার কি হবে গ্রাস কার্প বা ঘেঁষো রুই, কমন কার্প বা আমেরিকান রুই এবং সিলভার কার্প। অবশ্যই ভালো করে নামগুলো দেখে এবং বানান ভালো করে শুদ্ধ করে পড়ে তবেই কিন্তু মুখস্থ করবে, নইলে কিন্তু লিখতে গিয়ে তোমাদের সমস্যা হতে পারে। চলো ভেরি গুড। এরপরে দেখো মাছ চাষের বিভিন্ন পর্যায়। মাছ চাষের কিন্তু আমরা বিভিন্ন পর্যায় লক্ষ্য করে থাকি। দেখো প্রথম কি পর্যায় না ডিম পোনা সংগ্রহ। হ্যাঁ, ডিম পোনা সংগ্রহ করা। দেখো প্রজনন ঋতুতে অর্থাৎ জুন জুলাই, যখন বাংলাতে আষাঢ় শ্রাবণ মাসে রুই, কাতলা, মৃগেলের স্ত্রী মাছগুলো অগভীর জলে ডিম ছাড়ে। তাহলে প্রত্যেকটা প্রাণীর একটা প্রজনন ঋতু থাকে, যেই সময়ে তারা মিলিত হয় এবং তারপরে কি হয় সেই সমস্ত প্রাণীদের বংশবিস্তার হয়। তাহলে ঠিক মাছেদের ক্ষেত্রেও প্রজনন ঋতুতে অর্থাৎ মাছেদের প্রজনন ঋতুটা কোন সময় না জুন জুলাই মাস বা আষাঢ় শ্রাবণ মাসে রুই, কাতলা, মৃগেলের স্ত্রী মাছগুলো প্রত্যেকটা মাছের জাতের স্ত্রী মাছগুলো কি হয় অগভীর জলে, মানে যেখানে জল বেশি গভীরতা নেই জলের, সেই অগভীর জলে এসে ডিম ছাড়ে বা ডিম পাড়ে। আর পুরুষ মাছ তার শুক্রাণু নিঃসরণ করে। স্ত্রী মাছগুলো যেখানে ডিম ছাড়ে পুরুষ মাছগুলো সেখানেই কি করে না শুক্রাণু নিঃসরণ করে। এই শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে ডিমপোনা তৈরি হয়। তাহলে বুঝতে পারলে কিভাবে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটছে। স্ত্রী মাছগুলো অগভীর জলে এসে ডিম পাড়ে এবং পুরুষ মাছগুলো সেই জায়গায় শুক্রাণু নিঃসরণ করে। শুক্রাণু নিঃসরণ করার ফলে শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে ডিমপোনা তৈরি হয়। আর মাছ চাষিরা জাল দিয়ে ছেঁকে ডিমপোনা আর নিষিক্ত ডিমগুলোকে হাঁড়িতে সংগ্রহ করে। তাহলে কি হচ্ছে দেখো, প্রথমত শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে কি হয় না ডিমপোনা তৈরি হচ্ছে। চাষিদের এই ডিমপোনাগুলোই কাজে লাগে। দেখো, আর মাছ চাষিরা জাল দিয়ে ছেঁকে ডিমপোনা আর নিষিক্ত ডিমগুলোকে হাঁড়িতে সংগ্রহ করে। দেখো কি কি জিনিস সংগ্রহ করছে এখানে, ডিমপোনা আর নিষিক্ত ডিম। নিষিক্ত ডিম কাকে বলা হয়? আচ্ছা তোমরা বলতে পারবে নিষিক্ত ডিম মানে কি? আচ্ছা আমি বলে দিচ্ছি। দেখো, নিষিক্ত ডিম মানে যে ডিমগুলো এই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে, হ্যাঁ, যে ডিমটা যে ডিমপোনাটা উৎপন্ন হচ্ছে বা যে ডিমটা হচ্ছে সেটাকে আমরা কিন্তু নিষিক্ত ডিম বলি। আচ্ছা মাছ কিভাবে ডিমপোনা কিভাবে তৈরি হচ্ছে? প্রথমত স্ত্রী মাছগুলির ডিম্বাণু এবং পুরুষ মাছের শুক্রাণু মিলিত হচ্ছে, কি তাই তো? স্ত্রী মাছগুলো ডিম ছাড়ছে বা ডিম্বাণু ছাড়ছে, আর পুরুষ মাছগুলো কি করছে সেই শুক্রাণু নিঃসরণ করছে এবং এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের ফলে কি হয় সেই ডিমটা নিষিক্ত হয় বা ডিম্বাণুটা নিষিক্ত হয় বা ডিম্বাণুটা ফেটে যায়। এটা তোমরা ভবিষ্যতে আরো ডিটেলসে বা বিশদে পড়বে। সেই ডিম্বাণুটা ফেটে যায়, ফেটে গিয়ে সেই শুক্রাণু মাছেদের শুক্রাণুগুলো সেই ডিম্বাণুতে প্রবেশ করে এবং শুক্রাণু এবং ডিম্বাণুটা মিলিত হয়। এই অবস্থাটাকে বলা হয় কিন্তু নিষিক্ত অবস্থা। তখন আমরা ওই ডিমগুলোকে বলি নিষিক্ত ডিম। এবং এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে এই যে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে যে নিষিক্ত হচ্ছে ডিমগুলো, এই পদ্ধতিকে আবার বলা হয় নিষেক পদ্ধতি। ভালো করে এটুকু জেনে নাও যে নিষেক কাকে বলে। নিষেক হলো ওই স্ত্রী মাছগুলোর ডিম্বাণু এবং পুরুষ মাছগুলোর যে শুক্রাণু, সেই শুক্রাণু এবং ডিম্বাণুর যে মিলন পদ্ধতি, তাকে আমরা নিষেক বলছি। এবং এই নিষেকের ফলে ডিমটা কি হয় না নিষিক্ত হয়। সেই ডিমকে আমরা কি বলি নিষিক্ত ডিম।
তাহলে বুঝতে পারলে নিষিক্ত ডিম কাদেরকে বলছি এবং নিষেক পদ্ধতি কি। এরপর কি করছে, সেই মাছ চাষিরা জাল দিয়ে ছেঁকে সেই স্ত্রী মাছগুলো যে ডিম এই যে ডিম পোনা তৈরি হচ্ছে এবং যে নিষিক্ত ডিম থেকে যাচ্ছে, সেই ডিম পোনা এবং নিষিক্ত ডিমগুলোকে হাঁড়িতে সংগ্রহ করে। কারণ একই সময়ে নিশ্চয়ই সমস্ত ডিম ফুটে ডিম পোনা তৈরি হয় না, কিছুটা ডিম নিষিক্ত অবস্থায় থেকে যায়, যেগুলো এখনো ফোটেনি, ভবিষ্যতে ফুটবে, সেই ধরনের ডিমকে আমরা নিষিক্ত ডিম বলছি। তাহলে মাছ চাষিরা কি করে, সেই ডিম পোনা, যেগুলো ডিম ফুটে পোনা তৈরি হয়েছে তাদেরকে আমরা ডিম পোনা বলছি, সেই ডিম পোনা আর নিষিক্ত ডিমগুলোকে হাঁড়িতে সংগ্রহ করে। নিষিক্ত ডিমগুলো থেকেই কিন্তু ডিম পোনা তৈরি হয়। নিষিক্ত ডিমগুলো থেকেই নিশ্চয়ই ডিম পোনা তৈরি হবে। হ্যাঁ, যে কোনো ডিম ফুটে নিশ্চয়ই পোনা তৈরি হবে না যতক্ষণ না কোনো পুরুষ মাছের শুক্রাণু সেই ডিম্বাণুকে ভেঙে তার ভিতরে প্রবেশ করে মিলিত হবে, ততক্ষণ অবধি সেই ডিমগুলো কিন্তু নিষেক ঘটবে না বা মিলন ঘটবে না। তো সেই যে ডিমগুলো নিষিক্ত হবে সেই ডিমগুলো থেকেই ডিম পোনা তৈরি হবে, কি তাই তো? চলো, আচ্ছা বলো, এইটুকু যে টপিকটা আমি পড়ালাম, নিষেক পদ্ধতি বা নিষিক্ত ডিম কাকে বলছি, তোমরা যদি কেউ বুঝতে না পারো আমাকে বলতে পারো, আমি আরো একবার বা যতবার তোমরা বুঝতে, যতক্ষণ না পারছো আমি ততবার তোমাদেরকে বুঝিয়ে বলে দেব। চলো, ভেরি গুড, তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছো। এবারে আমরা দেখি কৃত্রিম পদ্ধতি। একটা হচ্ছে কিনা ডিম পোনা সংগ্রহ, আর কৃত্রিম পদ্ধতিতে কিভাবে চাষ করা হয়। দেখো, কৃত্রিম পদ্ধতিতে ডিম পোনা তৈরি করলে কোন কোন মাছের ডিম পোনা তৈরি হচ্ছে সেটা নিয়ন্ত্রণে থাকে। দেখো, কৃত্রিম পদ্ধতিতে ডিম পোনা তৈরি করলে কোন কোন মাছের ডিম পোনা তৈরি হচ্ছে সেটা নিয়ন্ত্রণে থাকে, আর ডিম পোনা সংগ্রহেও অনেক সুবিধে হয়। দেখো, কোথাও যদি ধরো একটা পুকুরে তুমি রুই মাছ, কাতলা মাছ, মৃগেল মাছ, কালবোশ মাছ, বাটা মাছ ইত্যাদি মাছ তুমি চাষ করেছো। এবার যখন প্রজনন কাল বা প্রজনন সময়ে বা প্রজনন ঋতুতে যখন এই সমস্ত মাছেদের স্ত্রী মাছগুলো ডিম পাড়ছে একসাথে, এবার ডিম পাড়ার পরে এবার এই ধরনের মাছগুলোর পুরুষ মাছগুলো যখন তাদের শুক্রাণু নিঃসরণ করছে, তখন কি হচ্ছে না, সেই ডিমগুলো প্রত্যেকটা প্রজাতির মাছের ডিমগুলো কি হচ্ছে, নিষিক্ত হচ্ছে এবং তারপরে ডিম পোনা তৈরি হচ্ছে। তাহলে শুরুতে তুমি বুঝতে পারবে না এটা ওটা কোন মাছের ডিম পোনা যখন তুমি একসাথে চাষ করছো, কিন্তু কৃত্রিম পদ্ধতিতে যখন ডিম পোনা তৈরি করা হয় তখন কিন্তু কোন কোন মাছের ডিম পোনা তৈরি হচ্ছে সেটা নিয়ন্ত্রণ থাকে। আমরা যেখানে কৃত্রিমভাবে ডিম পোনা তৈরি করব সেখানে আলাদা করে কাতলা মাছ ধরি, যদি কাতলা মাছের ডিম পোনা তৈরি করি তাহলে একটা স্ত্রী কাতলা মাছকে নেওয়া হয়, একটা পুরুষ কাতলা মাছকে নেওয়া হয়, সেখানে তাদের নিষেক ঘটানো হয় প্রজনন সময়ে বা অন্য কোনো পদ্ধতিতে, সেটা আমরা জানবো। এবং তারপরে কি হয়, সেখান দিয়ে ডিম পোনা, সেই নির্দিষ্ট প্রজাতির ডিম পোনা সংগ্রহ করা হয়। তার ফলে কি হয়, আমরা জেনেই যাচ্ছি যে এতগুলো ডিম যে পোনা তৈরি হয়েছে সেগুলো কিন্তু শুধুমাত্রই কাতলা মাছের ডিম পোনা। কারণ যখন তুমি পুকুর দিয়ে সংগ্রহ করছো কোনো ডিম পোনা, তখন কিন্তু তুমি বুঝতে পারো না যে এই ডিম পোনাগুলো কোন মাছের ডিম পোনা, সেটা বুঝতে অসুবিধে হয়। সেই জন্য বলছে কৃত্রিম পদ্ধতিতে ডিম পোনা তৈরি করলে কোন কোন মাছের ডিম পোনা তৈরি হচ্ছে সেটা কিন্তু নিয়ন্ত্রণে থাকে, আর ডিম পোনা সংগ্রহেও অনেক সুবিধা হয়। বুঝতে পেরেছো তাহলে? এরপর দেখো, এই পদ্ধতিতে প্রতিটা সুস্থ সবল স্ত্রী মাছের জন্য দুটি সুস্থ সবল পুরুষ মাছ নেওয়া হয়। তাহলে এই পদ্ধতিতে প্রতিটা সুস্থ সবল স্ত্রী মাছের জন্য দুটো সুস্থ সবল পুরুষ মাছ নেওয়া হয়। তাহলে ডিম পোনা, ভালো সুস্থ সবল ডিম পোনা তৈরি করতে সুস্থ সবল স্ত্রী এবং পুরুষ মাছের প্রয়োজন। সেই জন্যই বলছে প্রতিটা সুস্থ সবল স্ত্রী মাছের জন্য দুটো সুস্থ সবল পুরুষ মাছ নেওয়া হয়। মাছের মাথায় মানুষের মতোই একটা
অন্তঃক্ষরা গ্রন্থি থাকে। মানুষের মাথায় যেমন একটা অন্তঃক্ষরা গ্রন্থি থাকে, তেমনি মাছের মাথায়ও একটা অন্তঃক্ষরা গ্রন্থি থাকে। এর নাম পিটুইটারি গ্রন্থি। আমাদের মানুষের মাথায়ও পিটুইটারি গ্রন্থি থাকে, আর মাছের মাথায়ও তাহলে কি থাকে না, একটা অন্তঃক্ষরা গ্রন্থি থাকে মানুষেরই মতো। সেটার নাম হলো কি না, পিটুইটারি গ্রন্থি। তাহলে বুঝতে পারলে এই অবধি? দেখো, মাছের পিটুইটারি গ্রন্থির নির্যাস নিয়ে ওই বাছাই করা মাছদের ইনজেকশন দেওয়া হয়। তাহলে কি বলা হচ্ছে যে, যে প্রতিটা স্ত্রী মাছের জন্য দুটো করে সুস্থ সবল পুরুষ মাছ নেওয়া হয়। সেই মাছের পিটুইটারি গ্রন্থির নির্যাস, এই মাছের পিটুইটারি গ্রন্থির নির্যাস নিয়ে ওই বাছাই করা মাছদের ইনজেকশন দেওয়া হয়। যে মাছগুলো আমরা সুস্থ সবল মাছগুলো আমরা বাছাই করে রাখি, সেই মাছগুলোকে কি করা হয়, মাছের পিটুইটারি গ্রন্থির নির্যাস নিয়ে ওই বাছাই করা মাছদের কি হয়, ইনজেকশন দেওয়া হয়। আর পুরুষ ও স্ত্রী মাছের কোনটাকে কখন কতবার কতটা ইনজেকশন দেওয়া হবে তার একটা নির্দিষ্ট নিয়ম আছে। যে কোনো কাজের একটা নির্দিষ্ট নিয়ম থাকে, অনিয়ম করলেই সমস্যা হয়। দেখো, পুরুষ এবং স্ত্রী মাছের কোনটাকে, কোন মাছটাকে কখন এবং কতবার কতটা করে ইনজেকশন দেওয়া হবে তার কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে। তোমরা পরে এ বিষয়ে কিন্তু আরো বিশদে জানবে। আপাতত এইটুকু জেনে রাখো, যে মাছগুলো আমরা সিলেক্ট করি বা বেছে নিই প্রজননের জন্য, যে স্ত্রী মাছ এবং পুরুষ মাছগুলোকে, সেই মাছগুলোকে কি করা হয়, পিটুইটারি গ্রন্থির নির্যাস দিয়ে ইনজেকশন দেওয়া হয়। দেখো, পিটুইটারি ইনজেকশন দেওয়ার ফলে স্ত্রী মাছ ডিম আর পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে। তাহলে পিটুইটারি ইনজেকশনটা কেন দেওয়া হয়? এই পিটুইটারি ইনজেকশন দিলে কি হয় না, স্ত্রী মাছ ডিম পাড়ে এবং পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে। শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে কি তৈরি হয় না, ডিম্পনা তৈরি হয়। তাহলে বুঝতে পারলে কৃত্রিম পদ্ধতিতে কিভাবে তাহলে ডিম্পনা সংগ্রহ করা হচ্ছে। প্রথমত, একটা সুস্থ সবল স্ত্রী মাছের জন্য দুটো সুস্থ সবল পুরুষ মাছ প্রয়োজন হয় বা নেওয়া হয়, এবং সেই মাছগুলোকে কি করা হয়, পিটুইটারি গ্রন্থির মাছের মাথায় যে অন্তঃক্ষরা গ্রন্থি থাকে তার নাম হলো পিটুইটারি গ্রন্থি। সেই পিটুইটারি গ্রন্থির নির্যাস সেই মাছগুলোকে ইনজেকশন দেওয়া হয়, এবং এই ইনজেকশন দেওয়ার ফলে স্ত্রী মাছ ডিম পাড়ে এবং পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে। এই ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনের ফলে কি তৈরি হয় না, ডিম্পনা তৈরি হয়। এর ফলে আমরা বুঝতে পারি যে আমরা কোন কোন মাছের ডিম্পনা পাচ্ছি। সেই নির্দিষ্ট জাতের মাছের ডিম্পনা আমরা সংগ্রহ করছি। এরপর দেখো, ডিম্পনা থেকে পূর্ণাঙ্গ মাছ। আমরা তো ডিম্পনা সংগ্রহ করলাম, এরপর আমরা ডিম্পনা থেকে কিভাবে পূর্ণাঙ্গ মাছ পাবো। দেখো, প্রকৃতি থেকে মাছ চাষিদের সংগ্রহ করা নিষিক্ত ডিমগুলো থেকে ডিম্পনা তৈরি করার জন্য একটা পুকুরে রাখা হয়। তাহলে কি বলছে দেখো, প্রকৃতি থেকে মাছ চাষিদের সংগ্রহ করা নিষিক্ত ডিমগুলো, মাছ চাষিরা যে নিষিক্ত ডিমগুলো সংগ্রহ করেছিল সেই ডিমগুলো থেকে ডিম্পনা তৈরি করার জন্য একটা পুকুরে রাখা হয়। এটা হলো হ্যাচারি। তাহলে হ্যাচারি কাকে বলছে? যখন নিষিক্ত ডিমগুলি থেকে ডিম্পনা তৈরি করা হয়, সেই জন্য তৈরি করতে হয়, সেই জন্য সেই নিষিক্ত ডিমগুলিকে কোথায় রাখা হয়, একটা জায়গায় এনে, একটা পুকুরে এনে রাখা হয়। সেই তাকে বলা হয় কি না, হ্যাচারি। আর ডিম্পনাদের পরপর বেশ কয়েকটা পুকুরে প্রতিপালন করে পূর্ণাঙ্গ মাছ তৈরি হয়। সেই ডিম্পনাদের তারপরে যখন ডিম্পনা তৈরি হয়, সেই ডিম্পনাগুলোকে পরপর বেশ কয়েকটা পুকুরে প্রতিপালন করে পূর্ণাঙ্গ মাছ তৈরি করা হয়। এই পুকুরগুলো হলো আঁতর পুকুর, পালন পুকুর আর সঞ্চয়ী পুকুর। তাহলে এখানে ভালো করে বোঝো ডিম্পনা থেকে কিভাবে পূর্ণাঙ্গ মাছ তৈরি করা হচ্ছে। প্রথমে প্রকৃতি থেকে যে মাছ চাষিরা নিষিক্ত ডিমগুলি সংগ্রহ করে, সেই নিষিক্ত ডিমগুলিকে এনে একটা পুকুরে রাখা হয় এবং সেখান থেকে ডিম্পনা তৈরি করা হয়। সেই জায়গাটাকে কি বলা হচ্ছে না, হ্যাচারি। আর ডিম্পনাদের পরপর বেশ কয়েকটা পুকুরে প্রতিপালন করে কি করা হয়, পূর্ণাঙ্গ মাছ তৈরি করা হয়। এই পুকুরগুলোকে কি বলা হচ্ছে, যে আঁতুড় পুকুর,
পালন পুকুর আর সঞ্চয় পুকুর। একটা পুকুর আদর পুকুর কোনটাকে বলা হচ্ছে? যে পুকুরে নিষিক্ত ডিমগুলো থেকে ডিম পোনা তৈরি হচ্ছে, আর পালন পুকুর হলো সেই ডিম পোনা গুলোকে চারা মাছে তৈরি করা হয়। আর সঞ্চয় পুকুর হচ্ছে যে মাছগুলোতে পূর্ণাঙ্গ মাছ বেড়ে উঠছে, সেটাকে আমরা সঞ্চয় পুকুর বলছি। দেখো, মিশ্র মাছ চাষ। মিশ্র মাছ চাষ কি? দেশি মাছদের মধ্যে রুই, কাতলা, মৃগেল এরা পুকুরের জলের বিভিন্ন স্তরে বাস করে। দেশি যে মাছগুলো যেমন রুই, কাতলা, মৃগেল এরা পুকুরের জলের বিভিন্ন স্তরে কিন্তু বাস করে। একটা পুকুরের জলের বিভিন্ন স্তর রয়েছে, যেমন একদম নিচের স্তর, একদম মাঝের স্তর, একদম উপরের স্তর। দেখো, আর সেখান থেকেই খাবার সংগ্রহ করে। দেখো, যেমন কাতলা মাছ ও সিলভার কার্প জলের উপরের স্তরে থাকে। তাহলে কাতলা মাছ আর সিলভার কার্প মাছ কোথায় থাকে? না, জলের উপরের স্তরে থাকে। আর রুই মাছ ও গ্রাস কার্প জলের মাঝের স্তর থেকে। আর মৃগেল মাছ আর কমন কার্প জলের নিচের স্তরে থেকে খাবার সংগ্রহ করে। তাহলে দেখো, দেশি মাছদের মধ্যে রুই, কাতলা, মৃগেল এরা পুকুরের জলের বিভিন্ন স্তরে বসবাস করে, আর সেখান থেকে কি করে? না, খাবার সংগ্রহ করে। তাহলে কোন কোন মাছ কোন স্তরে থাকে দেখো, এবং সেখান দিয়ে খাবার সংগ্রহ করে। কাতলা মাছ আর সিলভার কার্প মাছ কিন্তু জলের একদম উপরের স্তরে থাকে, আর রুই মাছ আর গ্রাস কার্প মাছ জলের মাঝের স্তর থেকে, আর মৃগেল মাছ এবং কমন কার্প মাছ জলের নিচের স্তরে থেকে খাবার সংগ্রহ করে। তাই এই ধরনের মাছগুলো একসঙ্গে চাষ করলে খাবার ও থাকার জায়গা নিয়ে এদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয় না। সেই জন্য কি বলছে, এই রুই, কাতলা, মৃগেল, গ্রাস কার্প, কমন কার্প এবং সিলভার কার্প এই ধরনের মাছগুলি চাষ করলে এদের থাকার এবং খাবার জায়গা নিয়ে এদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয় না। তাহলে ফলে মাছ তাড়াতাড়ি বাড়ে। তাহলে এই ধরনের মাছ চাষ করার তাহলে উপকারিতা রয়েছে। তাহলে এটা এক প্রকারের মিশ্র মাছ চাষ, কারণ অনেক ধরনের মাছ একসঙ্গে চাষ করা হচ্ছে। দেখো, এই পদ্ধতিতে অনেক সময় একই পুকুরে কেবল রুই, কাতলা আর মৃগেল মাছের চাষ করা হয়। তাহলে এই পদ্ধতিতে অনেক সময় একটাই পুকুরে রুই, কাতলা, মৃগেল প্রভৃতি মাছের চাষ করা হয়। আবার অনেক সময় দেশি আর বহিরাগত এই দুই রকম মাছের চাষ একই পুকুরে করা হয়। এই দুটো ক্ষেত্রেই দেখা যায় মাছের উৎপাদন অনেকটাই বেড়ে গেছে। তাহলে কি জন্য মাছের উৎপাদন বাড়ছে? বোঝা যাচ্ছে যে এরা বিভিন্ন জলের স্তরে বসবাস করে এবং সেখান দিয়ে খাদ্য সংগ্রহ করে, যার ফলে এদের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় না। ৩ ধরনের দেশি মাছ একই পুকুরে চাষ করাটাই হলো মিশ্র মাছ চাষ। তাহলে এই যে ৩ ধরনের দেশি মাছ একই পুকুরে চাষ করা হচ্ছে, এই ধরনের চাষ করাটাকেই বলা হচ্ছে কি না, মিশ্র মাছ চাষ। আর ৩ ধরনের দেশি কার্পের সঙ্গে ৩ ধরনের বহিরাগত কার্প একই পুকুরে চাষ করাটাই হলো নিবিড় মিশ্র চাষ বা পলিকালচার। তাহলে মিশ্র মাছ চাষ কাকে বলছে? ৩ ধরনের দেশি মাছ একই পুকুরে চাষ করার পদ্ধতিটাকে আমরা মিশ্র মাছ চাষ বলছি। আর ৩ ধরনের দেশি কার্পের চাষের সঙ্গে ৩ ধরনের বহিরাগত কার্প একই পুকুরে চাষ করার পদ্ধতিটাকে আমরা কি বলছি? না, নিবিড় মিশ্র চাষ বা পলিকালচার। নিবিড় মিশ্র চাষ বা পলিকালচার। এটা ভালো করে এই নামগুলো মনে রাখবে। এবং নিবিড় মিশ্র চাষ এবং মিশ্র চাষ মাছ চাষ কাকে বলছি তোমরা বুঝতে পেরেছো আশা করি। যদি বুঝতে না পারো আরো একবার বলতে পারো এই অবধি। যদি কোথাও কারোর বোঝার অসুবিধা হয় অবশ্যই আমাকে বলো, আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দেব। আচ্ছা, বুঝতে পেরেছো তাহলে সবাই? চলো, ভেরি গুড। আচ্ছা, আজকে আমরা ক্লাসটা এই অবধি রাখলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।